তো আপনি দেখতেই পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন ফর্মটি। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে এই ফর্মটিকে পূরণ করবেন এবং কোথায় পাবেন আপনি এই ফর্মটি, কোন জায়গাতে ডাউনলোড করতে পারবেন অনলাইনে। সমস্ত থাকবে আজকের ভিডিওতে এবং দেখে নিচ্ছি কোন অপশনে আমরা কি লিখবো, কিভাবে সঠিক ফর্মটিকে পূরণ করবো, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই যে ফর্মটি আপনি দেখতেই পাচ্ছেন, ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা করবেন, কীভাবে ডাউনলোড করবেন তা জানিয়ে দেবো। তার আগে দেখে নিচ্ছে ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন। তো এখানে বলা হয়েছে কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ আপনাদের কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে ফর্মটিকে পূরণ করতে হবে ইংরেজিতে। এবং এখানে ডান দিকে কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এখানে আপনাদের কালার পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে। সাম্প্রতিক এই যে কালার পাসপোর্ট সাইজ ফটো, রঙিন ফটো বসিয়ে দেবেন। এবং বলা হয়েছে সাইন ইন আফার হোয়াইট পজিশন। তো এখানে আফার বলতে কিন্তু উপরে বলা হয়েছে, এখানে আপনাদের কিন্তু সিগনেচার করতে হবে। তো আপনি এখানে ফটো বসিয়ে দেবেন, যখন ফর্মটি জমা করবেন তখন আধিকারিকদের জিজ্ঞাসা করবেন যে উপরে সিগনেচার করবেন নাকি ফটোর নিচে সিগনেচার করতে হবে, সেটা জেনে নেওয়ার পর আপনারা সিগনেচারটি করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। প্রথমত রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের কাছে কিন্তু থাকবে না। এটা কিন্তু যে দুয়ারে সরকার ক্যাম্প 9 ফেব্রুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি বসবে, সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার এটি আপনি ফাঁকা রাখবেন। অথবা আপনি চাইলে সেই ক্যাম্পে যোগাযোগ করবেন, ক্যাম্প থেকে আপনি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি জানার পর লিখে দিতে পারেন অথবা ফাঁকা রাখবেন। এরপর যে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার যা হয়ে থাকে আপনি আপনার আধার কার্ড নাম্বার 12 সংখ্যার এখানে বসিয়ে দেবেন। এরপর যে বেনিফিশিয়ারি নাম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা মার্কশিটে যে নামের বানান রয়েছে তা উল্লেখ করতে হবে। এখন আপনার আধার কার্ডে বর্তমান আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা আপনার ভোটার কার্ডে আলাদা নাম রয়েছে, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আলাদা নামের বানান রয়েছে, তাহলে আপনি কোর্ট থেকে একটি অ্যাফিডেভিট নিয়ে নেবেন যে উভয় ব্যক্তি সেম, একই ব্যক্তি এরকম একটি। অথবা আপনার যদি ঠিকঠাক থাকে আপনার অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা রেজাল্ট, সেখানে যে নামের বানান রয়েছে তাই বসিয়ে দেবেন ক্যাপিটালে। তো এখানে আপনি আপনার নাম ক্যাপিটালে যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর যে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তাহলে কি সুবিধা হবে, আপনাদের যখন ব্যাঙ্কে টাকাটি চলে আসবে সেই মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে। এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তো আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্ক ব্রাঞ্চে চলে যান, সেই ব্যাঙ্কে যোগাযোগ করুন, আধিকারিকদের সঙ্গে ফর্ম জমা করুন, KYC ফর্ম, এবং আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করে দেবে ইনস্ট্যান্ট, কিংবা 1 থেকে 2 দিনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। এরপর যে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি জিমেল আইডি থাকে তো এখানে আপনি আপনার জিমেল আইডি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। সেক্ষেত্রে আপনি জিমেল আইডিটি স্মল লেটারে ব্যবহার করতে পারেন, যেহেতু জিমেল আইডি স্মল লেটারে হয়ে থাকে। তারপর লিঙ্গ, তো আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য থার্ড জেন্ডার যেটি হয়ে থাকেন সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। পুরুষ, মহিলা এবং থার্ড জেন্ডার প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন বাংলা যুবসাথী প্রকল্পে। এরপর ডেট অফ বার্থ, তো আপনি ডেট অফ বার্থ কত রয়েছে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে থাকে তা আপনি বসিয়ে দেবেন, দিন মাস ইয়ার যা রয়েছে। এরপর বলা হয়েছে কিন্তু 1/4/2026, যেহেতু 1 এপ্রিল থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে প্রতি মাসে মাসে 1500 টাকা করে, তাই কিন্তু 1 এপ্রিল 2026-এর তারিখের অনুযায়ী কিন্তু বয়স আপনাদের কত দাঁড়াচ্ছে। তো 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত যত দাঁড়াবে সেটি আপনি লিখে দেবেন। 1/4/2026 অনুযায়ী যদি আপনার বয়স 21 বছর কিংবা তার বেশি হয়ে থাকে তো আপনি আবেদনের যোগ্য রয়েছেন। 1/4/2026 অনুযায়ী আপনার বয়স যদি 21 বছর না হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করার জন্য বয়সের যোগ্যতা মানদণ্ড 21 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এবং 1 এপ্রিল 2026 অনুযায়ী আপনাদের বয়স যদি 21 বছর কিংবা তার বেশি হয়ে থাকে তো আপনি যা হয়ে থাকে আপনার বয়স এখানে উল্লেখ করে দেবেন এবং আপনার আবেদনের যোগ্য রয়েছেন। তারপরে যে কিন্তু ফাদার নেম, এখানে আপনি আপনার ফাদার নেম বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি মারা যায় আপনি সামনে লেট উল্লেখ করবেন না, সম্পূর্ণ নামটা উল্লেখ করে দেবেন, মিস্টার মিসেস, মায়ের ক্ষেত্রে এগুলো উল্লেখ করবেন না। তারপর মায়ের নাম যা রয়েছে আপনাদের মায়ের নাম উল্লেখ করে দেবেন ক্যাপিটাল ওয়ার্ডে। তারপরে স্পাউস নেম, যদি আপনি বিয়ে করে থাকেন স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তো এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তারপরে যে কিন্তু ক্যাটাগরি ডিটেলস, যদি আপনার কাছে SC অথবা ST অথবা OBC সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই বক্সে টিকমার্ক করে দেবেন সেই একদা সার্টিফিকেটের উপরে SC নাকি ST নাকি OBC। আর আপনি যদি জেনারেল হয়ে থাকেন সাধারণ ক্যাটাগরি ইউআর আনরিজার্ভ জেনারেল, তাহলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন, ফিল আপ করতে হবে না। এখন আপনি যে বক্সে টিকমার্ক করবেন SC ST অথবা OBC, যদি আপনাদের কাছে সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নাকি আপনি হাতে লেখা সার্টিফিকেট নাম্বার যা রয়েছে। এরপর যে কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি আনমেরিড, কিংবা আপনার সেপারেট নাকি উইডো যা হয়ে থাকে। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আনমেরিড, এই যে আনমেরিড এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি উইডো হয়ে থাকেন বিধবা কিংবা ম্যারিড অথবা সেপারেট সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার কিন্তু বাড়ির নাম্বার উল্লেখ করতে হবে, হাউস নং
এই হাউস নেম আপনি কোথায় পাবেন? যে ইদানিং 2026-এর ড্রাফট রোল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই ভোটার লিস্টে আপনাদের নাম অথবা আপনাদের বাবা মায়ের নাম যে রয়েছে লিস্টে, সেই নামের পাশেই আপনাদের হাউস নাম্বার পেয়ে যাবেন। তো দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ভিলেজ অথবা টাউন অথবা সিটি, তো আপনি গ্রাম অথবা শহরের নাম কী রয়েছে এখানে লিখে দেবেন, যা হয়ে থাকে ক্যাপিটালে। তারপর যে পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিস কী রয়েছে এখানে আপনি আপনার পোস্ট অফিস ক্যাপিটাল লিখে দেবেন, ডাকঘর। তারপর জিপি বা ওয়ার্ড, যদি আপনি গ্রাম পঞ্চায়েতে বসবাস করে দেখেন তো আপনি গ্রাম পঞ্চায়েত নাম কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন, যা হয়ে দেখেন। অথবা যদি আপনি শহর এলাকায় বসবাস করে দেখেন ওয়ার্ড নং কত রয়েছে তা লিখে দেবেন। তারপর ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন, তো আপনি ব্লকের নাম অথবা পৌরসভার নাম অথবা কর্পোরেশনের নাম কী রয়েছে তা লিখে দেবেন, এবং যেটি আপনি লিখবেন এখানে তার উপরে আপনি টিকমার্ক করে দেবেন ছোট্ট করে। তারপর যে পুলিশ স্টেশন, থানা, তো আপনাদের থানার নাম কী রয়েছে তা লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট জেলা কী রয়েছে তা লিখে দেবেন, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং ক্যাপিটালে। এরপর যে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোড যা হয়ে দেখেন তা বসিয়ে দেবেন। এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক আগে থেকে প্রিন্ট করা থাকবে। বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। তো এখানে আপনি আপনার মাধ্যমিকের তথ্য উল্লেখ করে দেবেন। তো আপনি যে মাধ্যমিক পাশ করেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের মার্কশিট রেজাল্টে আপনি রোল পেয়ে যাবেন, রোল উল্লেখ করে দেবেন। তারপর নং কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। মাধ্যমিক আপনি কত সালে পাশ করেছেন সেই ইয়ারটি, পাসিং ইয়ারটি যা হয়ে দেখে সার্টিফিকেট থেকে আপনি দেখে নেবেন, এরপর উল্লেখ করে দেবেন। তারপর যে বোর্ড, তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি সিবিএসই নাকি আইসিএসই নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন নাকি এনি আদার্স বোর্ড, যা হয়ে দেখে সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাশ করেছি এই বক্সে আমি টিকমার্ক করে দিলাম। তো আপনি ওটা অ্যাকর্ডিং, যদি আপনার বোর্ডের নাম এখানে না থাকে এই সমস্ত ঘরের মধ্যে, তাহলে আপনি যে এনি আদার্স এই বক্সে টিকমার্ক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, তো আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। যদি আপনি গ্র্যাজুয়েশন করে দেখেন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে আপনি লিখে দেবেন পোস্ট গ্র্যাজুয়েশন। অথবা আপনি এইচএস পাস করে দেখেন, উচ্চ মাধ্যমিক পাস করার পর আপনি আর পড়াশোনা করেননি, তাহলে এইচএস পাস লিখে দেবেন। আর আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি, তো মাধ্যমিক পাস লিখে দেবেন 10 পাস অথবা মাধ্যমিক পাস। যদি আপনি এইচএস পাস করে দেখেন, এইচএস পাস। যদি আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকেন, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট অথবা যা হয়ে থাকে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তা আপনি এখানে লিখে দেবেন। আর আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করে দেখেন, তো মাধ্যমিক পাস এখানে লিখে দেবেন। বর্তমান পেশা, তো বর্তমানে আপনি কি করছেন তা আপনি লিখে দেবেন। যদি আপনি একজন পুরো হয়ে দেখেন তো এখানে স্টুডেন্ট লিখে দেবেন আপনাদের অ্যাকর্ডিং। যদি আপনি একজন সেলফ সার্ভিসম্যান হয়ে দেখেন তো সেলফ সার্ভিসম্যান লিখে দেবেন। অথবা আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসম্যান, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তাই আপনি লিখে দেবেন। তো এরপর হচ্ছে কিন্তু ব্যাংকের তথ্য, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান সেই ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। আর অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা পেতে আপনার কিন্তু সমস্যা হবে। তাই ব্যাংকে গিয়ে আপনি আধার কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করে নেবেন এবং চেক করে নেবেন যে লিঙ্ক হয়েছে কিনা। তবে এখানে একটি প্রশ্ন, অনেকে প্রশ্ন করবেন যে আপনি বর্তমানে পড়াশোনা করছেন এইচএস অথবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, তো আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা। যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে এবং আপনি সরকারি চাকরি করেন না কিংবা অন্য কোনো প্রকল্পতে টাকা পাচ্ছেন না, সেটা কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি, এবং পড়াশোনা চালাচ্ছেন এবং স্কলারশিপের টাকা পাচ্ছেন, সমস্যা নেই, তো আপনি আবেদনের যোগ্য রয়েছেন। স্কলারশিপের টাকা ব্যতীত অন্য কোনো প্রকল্পের টাকা পেলে আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো আপনি পড়াশোনা চালাচ্ছেন অথবা বেকার বসে রয়েছেন, সরকারি চাকরি করেন না, তো আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য রয়েছেন। স্কলারশিপের টাকা ব্যতীত অন্য কোনো প্রকল্পে টাকা পেলে আপনি আবেদনের যোগ্য নন। এরপরে যে ব্যাংকের নাম, তো আপনি কোন ব্যাংকের তথ্য উল্লেখ করতেছেন সেই ব্যাংকের নাম বসিয়ে দেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অথবা কানাডা অথবা আপনি পাঞ্জাব অথবা এইচডিএফসি যা হয়ে থাকে তা আপনি লিখে দেবেন আপনার ব্যাংকের নাম। এরপর ব্যাংকের শাখা ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের যে পাসবই সেই পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন। যদি লেখা না থাকে তো আপনি নিকটবর্তী ব্যাংকে চলে যাবেন, সেখান থেকে আপনি যোগাযোগ করে এই যে ব্যাংকের শাখা নাম জানার পর এখানে উল্লেখ করে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আইএফসি কোড, এটিও আপনি আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, আইএফসি কোড দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি রাজ্য সরকারের স্কলারশিপের টাকা ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস হ্যাঁ এখানে টিকমার্ক করবেন, এবং কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার নাকি কৃষক বন্ধু নাকি প্রতিবন্ধী ভাতা, যা হয়ে দেখেন সেটি আপনি লিখে দেবেন। আর যদি না পেয়ে দেখেন তাহলে আপনি এই যে বক্স নাতে টিকমার্ক করবেন এবং এটি আপনি ক্লোজ করে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে এবং এটা আপনাদের উল্লেখ করতে হবে না। তারপর আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, জেরক্স, এবং অবশ্যই জেরক্সে কিন্তু আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমত বলা হয়েছে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এটি আপনাদের দিতে হবে। তো এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর দিতে হবে আপনাদের মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর দিতে হবে আধার কার্ড, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর লাগবে কিন্তু ভোটার কার্ড। অনেকে প্রশ্ন করেছেন যে দাদা আমাদের ভোটার কার্ড নেই, আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। অবশ্যই আপনাদের কিন্তু ভোটার কার্ড লাগবে, এগুলো কিন্তু বাধ্যতামূলক। দেখতেই পাচ্ছেন ভোটার কার্ড কিন্তু লাগবেই আপনাদের, ভোটার কার্ড না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স আপনাদের
কিন্তু আপনি এখনো ভোটার কার্ড তৈরি করেননি, তো আপনি আবেদনের যোগ্য নন। আধার কার্ড, ভোটার কার্ড, এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, রেজাল্ট অথবা সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবেই। এরপর ব্যাংকের পাসবই, এটাও লাগবে আপনার, যেহেতু টাকাটি আপনার ব্যাংকে জমা হবে। তো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এটি আপনি টিকমার্ক করবেন, যেই প্রথম পাতায় আপনার আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর নং, এরপর আপনাদের ব্রাঞ্চ নেম, এগুলো উল্লেখ রয়েছে, আপনার নাম উল্লেখ রয়েছে, সেই পেজটি কিন্তু জেরক্স দিতে হবে, অথবা ক্যান্সেল চেক যদি থাকে সেটিও আপনি দিতে পারেন। যদি আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের কিন্তু সেটি জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করবেন এবং আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জেরক্স জমা করে দেবেন। আর সমস্ত জেরক্সে আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ নিজের সিগনেচার কিন্তু করতে হবে। এবং অনেকে প্রশ্ন করবেন যে আপনি এই মুহূর্তে বাড়িতে নেই, আপনি কি ফর্মকে জমা করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ফর্মের কিন্তু সমস্ত জেরক্সে আমাদের সেলফ অ্যাটাস্টেড দরকার রয়েছে। এখন আপনি বাড়িতে নেই, তো আপনার সিগনেচার যদি অন্য কেউ করে দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক সমস্যায় পড়বেন। তারপর নিচে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, একদা ঘোষণাপত্র। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি বা স্কলারশিপ ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, একদা চাকরি পাই, তবে আমি আমার যে আবেদন এটিকে প্রত্যাহার করব এবং কর্তৃপক্ষকে জানাবো বাতিল করার জন্য। এরপর নিচে বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য, একদা সত্য এবং নথিপত্র আমার জ্ঞান এবং বিশ্বাস মতে যদি কোনো তথ্য আমাদের দ্বারা একটা মিথ্যা প্রমাণিত হয়ে থাকে বা মিথ্যা দিয়ে থাকি, তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমার যে সুবিধাটি, যে আপনি টাকাটি পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যাহার করা হবে অথবা বাতিল করা হবে। এরপর নিচে আপনি আপনার সিগনেচার যা হয়ে দেখেন তা করে দেবেন। তারপরে এখানে তারিখ উল্লেখ করে দেবেন কোন তারিখে আপনি ফর্ম জমা করছেন, এবং দেখতেই পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী সিগনেচার লাগবে। যদি আপনি এখন দেশের বাইরে থাকেন অবশ্যই আপনি আসতে হবে, এসে ফর্মটি কিন্তু পূরণ করতে হবে। এরপর আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে স্লিপটি দেখতেই পাচ্ছেন, এটা আপনাদেরকে দিয়ে দেবে এবং এটি আপনি আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে যখন স্টার্ট চেক করা যাবে আমি আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে আপনারা স্টার্ট চেক করবেন যখন পোর্টাল চালু হয়ে যাবে, ইত্যাদি বিষয়গুলো। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে যুবশক্তি প্রকল্পের আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। ফর্মটি পূরণ করে উপযুক্ত নথি যেগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্ট জেরক্স এবং জেরক্সের সিগনেচার করার পর আপনি আপনার নিকটবর্তী যে ক্যাম্প, সেই ক্যাম্পে জমা করে দেবেন এবং এই ফর্মটি আপনি সেই ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তার পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, সেই ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন ফর্মটি। আর আপনাদের বিধানসভায় কোথায় ক্যাম্প বসবে, আপনি কীভাবে চেক করবেন, এ নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি। তো আপনারা ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ MT360, এখানে ভিজিট করুন এবং দেখে নিন যে কোথায় ক্যাম্প বসবে সেই ভিডিওটি। তো এটি আপনি দেওয়া ছিল, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।